আমরা কপিক্যাটের দুনিয়াতে বসবাস করি। আপনি দেখবেন মুরব্বীদের কথা শোনার ব্যাপারে বাচ্চারা কখনই গুরুত্ব দেয় না, কিন্তু তাদের কপি করার ব্যাপারে তারা অনেকে এক্সপার্ট হয়। লেখক বলেন, কম বয়সে আমি যে বইগুলো পড়েছিলাম তার মধ্যে একটা লাইন আমাকে এবং আমার বন্ধুকে অনেক পেরেশান করত। টাকা থেকেই টাকা আসে, তোমাকে শুধু টাকা বানানোর ডিজাইনটা ঠিক মতো নকল করতে হবে। আমি প্রথমেই বলেছি লাইনটা খুবই রহস্যময় লাগতো আমার কাছে, কিন্তু এই লাইনের বিচারধারা সত্যি বলতে অনেক গম্ভীর। সম্পত্তি এবং টাকা অর্জন করার কপিক্যাটের তরিকা আমরা কেন খুঁজে পাই না, এর ব্যাপারে চিন্তা করে দেখবেন। আমরা আমাদের জীবনে সমস্ত কিছু কপি করে শিখি, ঠিক বলছি তাই তো? কিন্তু একটা জিনিস কপি করতে আমরা ভুলে যাই। এটা সত্য, আমরা সকলেই কপি করার ব্যাপারে অনেক এক্সপার্ট হই। আমাদের প্রত্যেকের মধ্যে নানা রকম যোগ্যতা থাকে যা আমাদের আলাদা একজন ব্যক্তি বানায়। কিছু মানুষ ভালো ড্যান্স করতে পারে আর কিছু মানুষ ড্যান্স করতে পারে না। আমাদের মধ্যে কেউ ভালো ছবি আঁকতে পারে আর বাকিরা ছবি আঁকাকে অনেক কঠিন কাজ মনে করে। আমাদের মধ্যে কিছু মানুষ খেলাধুলায় পারদর্শী হয় আর বাকিদের কাছে খেলাধুলা কঠিন মনে হয়। কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস যা আমরা শিখে থাকি, কোন রকম সন্দেহ ছাড়া আপনি একমত হবেন আমরা সেটা কপি করে শিখি। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমরা কপিক্যাট করতে কতটা অভিজ্ঞ? যখন কপিক্যাটের সময় আসে তখন বলতে হয় প্রকৃতির কাছ থেকে পাওয়া সবচেয়ে সেরা উপহার এটি। আমরা কপিক্যাট করতে অভিজ্ঞ। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার যোগ্যতা যাই হোক না কেন, কপি করার ব্যাপারে আপনি বিশেষভাবে অভিজ্ঞ। কপিক্যাটিং একটি বিশেষ গুণ যা আমাদের সকলের মধ্যে আছে। তাহলে সম্পত্তি অর্জন করার তরিকার কপিক্যাটিং কেন আমরা করতে পারছি না? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কপি করতে থাকি। আমাদের জন্মের দিন থেকেই কপিক্যাটিং শুরু হয়ে যায়। আমাদের মাতৃভাষা আমরা চারপাশের মানুষদের কপি করে শিখি। কিভাবে খেতে হয় সেটাও আমরা আশপাশের মানুষদের কপি করে শিখি। কিভাবে চুল আঁচড়াতে হয় সেটাও একটা শিশু আশপাশের মানুষদের দেখে কপি করে শিখে। কিভাবে হাঁটতে হয় তাও আপনি শিখেছেন কাউকে না কাউকে দেখে। জামা কাপড় পরা, সাজগোজ করা সবকিছু আমরা কপি করে শিখি। যখন আমরা স্কুলে ভর্তি হই প্রতিটা অক্ষর আমরা নকল করে শিখি। যদি আপনি পশ্চিমা সভ্যতায় জন্মগ্রহণ করেন তবে আপনি খাতায় বাম দিক থেকে ডান দিকে লেখার অভ্যাস নকল করেন। যদি আপনি আরব কোনো দেশে জন্মগ্রহণ করেন তবে আপনি ডান দিক থেকে বাম দিকে অক্ষর লিখতে শিখেন। যেভাবে যেভাবে আমরা বড় হতে থাকি আমরা নকল করে গাড়ি চালানো শিখি। কিভাবে পেছনের গ্লাসে দেখতে হয়, কিভাবে রাস্তার মোড় ঘোরার সিগন্যাল দেখে গাড়ি ঘোরাতে হয়, স্পিড লিমিট কিভাবে বুঝতে হয়, কিভাবে পেছনের ব্যাক মিরর দেখতে হয়, রাস্তার মোড় ঘোরার সিগন্যাল দেখে সিগন্যাল ঘোরা থেকে সমস্ত কিছু প্রয়োজন অনুপাতে গাড়ির ব্রেক করা কিভাবে করতে হয়, এই সব কিছু আমরা আমাদের ইনস্ট্রাক্টরের কপি করে শিখি। যে ব্যক্তি আমাকে গাড়ি চালানো শিখিয়েছে তাকে নকল করার ব্যাপারে আমি যত বেশি সফলভাবে নকল করতে পেরেছি, গাড়ি চালানোতে আমি ততই এক্সপার্ট হয়ে উঠেছি। যেমন দেশ তেমন ভেষ। আমাদের আশপাশে নকল করতে আমরা অভিজ্ঞ হই। আমরা ওই সময় আশ্চর্য হই যখন আমরা বিভিন্ন সভ্যতার মানুষদের অনুসরণ করি এবং আমাদের আশপাশে দেখি। যেমন দেশ তেমন ভেষ। বিশেষ করে যখন আমরা অন্য কোনো দেশে যাই তখন আমরা এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য করি। আমরা আমাদের আশপাশের রেওয়াজগুলোকে মানতে এতটা উৎসুক হই যা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যখন আমরা শুনতে পারি অন্য কোনো দেশের মানুষ আমাদের রেওয়াজ বা সংস্কৃতির অনুকরণ করছে তখন আমরা বেশ আশ্চর্য হই। আজকের বইটি কপিক্যাটিং এর ব্যাপারে। কিভাবে আপনি সম্পত্তি এবং টাকা অর্জনের তরিকা নকল করে ধনী হয়ে উঠতে পারেন। দেখুন, যেহেতু সারা জীবন সবকিছু আপনি নকল করে শিখেছেন, এই একটা জিনিস যদি শিখে যেতে পারেন তাহলে আপনাকে আর কখনো টাকা নিয়ে চিন্তা করতে হবে না। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আমরা কথা বলছি কপিক্যাট মার্কেটিং বইটি নিয়ে। অসাধারণ একটি বই, তার পিডিএফ অনলাইন কপি আপনি আমার কাছ থেকে চাইলে কিনতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো, প্লাস ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন 10 মিনিটের মধ্যে। লেসন নাম্বার 1, হাউ কপিক্যাট পারফর্ম ইন ওয়ার্ক। কাজ করার তরিকাতে নকল। এখানেই আমি আমার মূল বিষয়বস্তু সামনে আনতে যাচ্ছি। বিভিন্ন অঞ্চলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক বিভিন্ন পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেক স্থানে একটা জিনিস কমন, আর তা হলো যে সংস্কৃতি দ্বারা আমরা বড় হয়েছি তাকে নকল করা। আমরা যত বেশি নকল করি আমরা কোনো চিন্তা ভাবনা না করেই সেটা নকল করতেই থাকি। নকল করার ব্যাপকতা এতটা প্রচুর যে নিঃশ্বাস নেওয়ার পর প্রকৃতির দ্বিতীয় সবচেয়ে বড় উপহার হলো এই নকল করতে পারার ক্ষমতা। তাই আমি আপনাকে পুনরায় জিজ্ঞাসা করছি, সম্পত্তি অর্জন করার তরিকাগুলো এখনো পর্যন্ত আপনি কেন নকল করেননি? এটা ভুল নয় যে শেখার একটা গুরুত্বপূর্ণ তরিকা হলো নকল, যেটা মানুষ জানে। আমাদের সমাজে ছোট ছোট বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় যা আমাদের সিদ্ধান্তকে পাল্টে দেয়, তার উপর নকলের অনেক বিশাল প্রভাব রয়েছে। উদাহরণ হিসেবে আমরা আমাদের জীবনে অনেক বড় ভাগ আমাদের চাকরি করার পেছনে পার করে দেই। আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন আপনি যে কাজ করছেন আপনি সেটা কিভাবে শিখেছিলেন? কম্পিউটারের লেটার লেখা, ইমেইল লেখা আপনি কিভাবে শিখেছেন? আপনি কিভাবে জেনেছেন
কাজে যাওয়ার সময় কি ধরনের কাপড় চোপড় পরতে হয়, আর যারা নতুন চাকরিতে এসেছে তাদের কাজ করা আপনি কিভাবে শেখান। এটা কি সঠিক নয় যে নকল করে আপনি যা শিখেছিলেন আপনি সেটাই শেখাচ্ছেন? মনোবিজ্ঞানিকগণ একে মডেলিং বা মিররিং বলে। বিশেষজ্ঞ রূপে আমি একে নকল করা বলবো। এখানে কোনো বিবাদ নেই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নকল করতে থাকি আমাদের প্রতিটা কাজ, কারণ নকল করা সহজ, আমাদের শুরুটা নতুন করে করতে হয় না, নকল করা সহজ হয় আর আমরা ওই কাজে অভিজ্ঞ হয়ে উঠি। একটা কথা আছে, বানর যা দেখে তাই করে, ঠিক সেরকমই মানুষও যা দেখে তাই করে। এজন্য আমি বলবো আমরা নকলের সংসারে বসবাস করছি। এই জগতের প্রতিটা প্রাণী যদি একটা কাজে পারফেক্ট হয় তবে সেটা হলো নকল করা বা কপি করা। হাজার বছর আগে কৃষকের সন্তানরা তাদের পিতামাতাকে দেখে কৃষি কাজ শিখত, মুচিদের সন্তানরা মুচির কাজ শিখত, এবং আমাদের অঞ্চলে প্রত্যেকের টাইটেল তাদের কর্মের উপর ভিত্তি করে রাখা হয়েছে। যেমন আমেরিকাতে ফার্মার, স্মিথ, কার্পেন্টারদের টেইলার, এরকম বিভিন্ন টাইটেল দেয়া হয়েছে। উদ্যোগী যুগের ফলাফল রূপে ফার্মার, স্মিথ, কার্পেন্টার এবং টেইলারের মতো উপাধিওয়ালা লাখ লাখ বাচ্চারা তাদের মা বাবার ব্যবসা থেকে আলাদা হয়ে শহরে কাজের নতুন ধরনের নকল করতে শুরু করেছে। পুরুষের পর পুরুষ, জেনারেশনের পর জেনারেশন ধরে অতীতের কাজগুলো ঠিক মতো চলছিল, বিশেষ করে বিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত, মানে 1900 সালের পূর্ব পর্যন্ত। পরে উদ্যোগী যুগ এর আগের যুগের ধ্যান ধারণাকে পাল্টাতে বেশ বেগ পেয়েছে। অনেক মানুষ নিজেদের পরিবার ও বন্ধুদের নকল করেছে এবং তাদের বাপ দাদার ব্যবসা ছেড়ে 9টা 5টা চাকরিতে যোগ দিয়েছে, খুশি থাকতে শিখেছে। যতক্ষণ পর্যন্ত লোকজনের আকাঙ্ক্ষা তাদের জীবন স্তরের থেকে সামনে এগিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত লোকজন চাকরি নিতে থেকেছে। আস্তে আস্তে তারা যতটুকু পেরেছে তাতে সন্তুষ্টি খোঁজার চেষ্টা করেছে। একবার চিন্তা করে দেখবেন, আমাদের জীবনে অন্যান্য সবকিছুর মতো নকল করারও একটা দুর্বল দিক আছে। আমরা কোনো একটা বিষয়ে নকল করছি, এর মানে এটা নয় যে এটা ঠিকই হবে বা সেটাই আদর্শ হবে, এমনটা ভাবা বোকামি। দুর্ভাগ্যবশত নকল করার মাধ্যমে আমাদের বিচার বিবেচনার ক্ষমতার হ্রাস ঘটে। এ ব্যাপারে একটা মজার কাহিনী আমার মনে পড়েছে। মেইন স্ট্রিটে একজন দোকানদারের কাহিনী আমার মনে আসছে, যিনি বাবা আদমের জামানার ঘড়ির দোকানের জানালায় লাগিয়েছিল। কিছু বছর পর দোকানদার দেখতে পায় একজন ভদ্রলোক দোকানের সামনে দুপুরবেলা এসে ওই পুরনো ঘড়ির সামনে দাঁড়িয়ে থাকে এবং পকেট থেকে নিজের ঘড়ি বের করে কি যেন করে। দোকানদার দৌড় পেরে তার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, প্রতিদিন আপনি আমার ঘড়ির সময় এর সাথে এটার সময় মিলান? একটা হাসি দিয়ে লোকটা জবাব দিল, আমি শহরের কোম্পানিতে ফোরম্যানের চাকরি করি, প্রতিদিন সন্ধ্যা 5টায় আমি কাজ শেষ করার হুইসেল বাজাই এবং আমি চাই এই কাজটা প্রতিদিন সঠিক সময়ে হোক। দোকানদার বেশ আশ্চর্য হয়ে তাকে দেখলো এবং জোরে জোরে হাসতে শুরু করলো। এই ভদ্রলোক একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে হাসার কি হলো? দোকানদার বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে রাগিয়ে তোলা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার হাসি এসে যায় কারণ বহু বছর পর্যন্ত আমি এই ঘড়ির সময় আপনার 5টা বাজার হুইসেলের সাথে মিলিয়ে আসছি। নকলের দুর্বল দিকের এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। উভয়কে নকল করছে, কিন্তু কেউই রাইট না। আমরা দ্বিতীয় কারো নকল করি আর দ্বিতীয় ওই ব্যক্তি আমাদের নকল করে, আর অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা মনে করি যে আমরা সঠিক কাজেরই নকল করছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা ধারণা বানিয়ে নেই আমরা সঠিক লোকেদের কপি করছি। ঠিক একইভাবে যখন আমরা কোনো কাজ এটা না চিন্তা করে করতে থাকি যে এটা আমাদের কেন করা উচিত, তখন কি হয়, আমার মনে হয় অনেকেই বিশ্বাস করবে সম্পত্তি অর্জনের তরিকা হয়তোবা চাকরি করাই, কিন্তু বাস্তবে চাকরি থেকে আসল সম্পত্তি অর্জন করা যায় না। চাকরি থেকে অস্থায়ী আমদানি আসে এবং এর সাথে সম্পত্তির অনেক পার্থক্য আছে। কাজের ক্ষেত্রে নকল করার আসুন পুনর্নিরীক্ষণ করে দেখি। যেমনটা আমি প্রথমে বলেছি, শিক্ষার একটা গুরুত্বপূর্ণ তরিকা যা মানুষ জানে তা হলো নকল করা। কিন্তু প্রতিবার আমাদের বুদ্ধিকে আমাদের পরখ করে দেখা উচিত আমরা আসলে কি নকল করছি। প্রথম অধ্যায়টিতে আমি বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, আপনাকে সম্পত্তি অর্জন করার তরিকার নকল এখনো কেন করেননি? উত্তরটাই স্পষ্ট, সম্পত্তি অর্জনের ট্র্যাকে আমাদের মধ্যে অধিকাংশ লোক চাকরিজীবীদের নকল করে। কেন? কারণ অনেক মানুষ এটা বিশ্বাস করে যে তাদের স্বপ্ন পূরণ করার জন্য চাকরি একমাত্র রাস্তা। চাকরির বিকল্পের ব্যাপারে তারা অনভিজ্ঞ। হয়তোবা তারা এটা বিশ্বাস করে না যে সম্পত্তি কামানোর অন্য স্রোত আছে, অথবা নিয়মিত চাকরির বাইরে অন্য তরিকাতে বাস্তবিক সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে তারা নিজেদের অক্ষম বলে মনে করে। কারণ যাই হোক না কেন, পরিণাম একটাই, অধিকাংশ মানুষ ওই 5% ধনী লোকেদের ফলো করার জায়গায় 95% গরিবদের লিস্টে আছে, কারণ তারা ওই 95%-এর কপি করছে। যেহেতু তারা চাকরির তরিকাটির নকল করে আর বাস্তবিক সম্পত্তির স্থানে অস্থায়ী আমদানি গ্রহণ করে। আপনার কি অবস্থা? নকল করার জন্য আপনি কিসের চয়েস করছেন? আপনি কি 95% লোকেদের মতো যারা চাকরির তরিকার নকল করছে তাদের রাস্তায় চলছেন আর দারিদ্রতার গ্লানি টেনে চলছেন,
নাকি আপনি ওই 5%-এর মতো হতে চান যারা সম্পত্তি অর্জনের তরিকাকে নকল করছে? অন্যদিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় উদ্যোগগুলোতে লোকজন নিজেদের কাজকে সহজ করতে অর্থাৎ অধিক উৎপাদন এবং অধিক লাভ করতে লিভারেজ এর ধারণার ব্যবহার করে আসছে। বাস্তব উৎপাদক ছিল তাকে এটাই বৃদ্ধি করে পরিশ্রম করে কাজ করার জায়গায় চতুরতার সাথে কাজ করা, যার মাধ্যমে কম সময়ে বেশি টাকা আয় করা যায়। ব্যবসার মালিকের জন্য কর্মচারী নিযুক্ত করা একটা প্রত্যক্ষ তরিকা। বিশ্বের সমস্ত বড় কোম্পানি, ফোর্ড মোটরস কোম্পানি থেকে শুরু করে সনি পর্যন্ত সবাই একজন ব্যক্তি থেকে শুরু হয়েছে, যারা সময় এবং যোগ্যতা লিভারেজ কর্মচারীদের মাধ্যমে করেছে। উদাহরণ হিসেবে যদি হেনরি ফোর্ড নিজে গাড়ির মডেল নির্মাণ করে তবে সে 100% লাভ কামাতে পারত, কিন্তু সে জানে একা কাজ করার মাধ্যমে সারা বছরে সে মাত্র একটা বা দুইটা গাড়ি বানাতে পারবে। অনেক চতুর ছিল সে, তার সিস্টেমের নকল তার কর্মচারীদের শিখিয়ে দেয় আর তার সময় এবং যোগ্যতার লিভারেজ করে। লিভারেজের সামর্থ্যের লাভ উঠিয়ে ফোর্ড আজকে হাজার হাজার গাড়ি প্রতি বছর বানায় আর ইতিহাসের একজন সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। রিয়েল এস্টেট বিক্রিতে বাস্তবিক চতুরতার উদাহরণ। রিয়েল এস্টেট কোম্পানিগুলো বছর পর বছর ধরে লিভারেজ ধারণার ফায়দা উঠাচ্ছে, কিন্তু কর্মচারীদের লিভারেজ এর জায়গায় তারা স্বতন্ত্র জায়গায় কাজ করার ঠিকাদারদের লিভারেজ করে। আসেন দেখি কিভাবে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যার নাম ছিল ডেভ, তিনি লিভারেজ এর ব্যবহার করে কম সময়ে বেশি টাকা কামিয়েছে। তিনি রিয়েল এস্টেটের পেছনের 20 বছর বা তার থেকেও বেশি সময় ধরে ব্যবসা করে আসছে। যখন সে শুরু করেছিল তখন সে এক মাসে একটা বাড়ি বিক্রি করতে পারত। কিছু বছরের মধ্যে সে ব্যবসায় দক্ষতা প্রাপ্ত করে এবং 5 বছরের মধ্যে সে প্রতি বছর এখন 50টা করে ঘর বিক্রি করতে পারে। এখন ট্রেড কতটাই পরিশ্রম করুক না কেন, সে সপ্তাহে একটার বেশি বাড়ি বিক্রি করতে পারবে না, কেননা প্রতিদিন সে যত লোককে ডেকে এনে বাড়ি দেখাক তার একটা লিমিটেশন আছে। কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র একদিনই সপ্তাহে যাওয়া সম্ভব। একটা কার্যালয় খোলার নির্ণয় করলো সে। ট্রেড রিয়েল এস্টেট ব্যবসা করা তার বন্ধুকে তার ব্যবসায় নিযুক্ত করে। কয়েক বছরের মধ্যে সে 20 জন এজেন্টের একটা টিম বানিয়ে নেয়। এর মধ্যে প্রত্যেক এজেন্ট বছরে 50টা করে বাড়ি বিক্রি করে দেয়, যার মানে হলো তার কার্যালয় এক বছরে 1000-এর বেশি বাড়ি বিক্রি করছে। এখানে দেখুন লিভারেজ ট্রেডের জন্য কিভাবে কাজ করেছে। নিজের থেকে যেখানে ট্রেড কেবলমাত্র 50টা করে বাড়ি বিক্রি করতে পারত, সেখানে অন্য মানুষদের এবং অন্য এজেন্টদের ভাড়া করার জন্য সে এখন 1000-এর বেশি রিয়েল এস্টেট প্রপার্টি বিক্রি করতে পারছে। যদি সে একাই কাজ করতে থাকতো তবে তার জন্য এটা অসম্ভব হতো, কিন্তু লিভারেজের ব্যবহার করে কম সময় কাজ করেও তার উৎপাদনশীলতা 20 গুণ বেড়ে গেছে। এজন্যই বলা হয় চতুরতার সাথে কাজ করুন, পরিশ্রমের সাথে নয়। আজকে আমরা শুধু এই বইটির প্রথম অধ্যায় নিয়েই আলোচনা করলাম। যদি আপনি এই বইটির আরো সামারি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যদি আপনি এই পুরো বইটির সম্পূর্ণ অডিও বুক আমার কাছ থেকে কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই বইটির PDF অনলাইন কপি সংগ্রহ করতে পারেন মোবাইলে। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।